মাধুরী বলো। আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। মাধুরী এখন আমি ক্লাবে আছি, আমার একটু সুইমিং করতে ইচ্ছে করছে, বাড়ি আসতে দেরি হবে। না তুমি এক্ষুনি চলে এসো, তুমি না এলে কিন্তু আমি খাবার খাবো না। দেখো তুমি টেনশন করো না, তুমি খাবার খেয়ে শুয়ে পড়ো, আমার বাড়ি ফিরতে একটু দেরি হবে। কি ব্যাপার আকাশ, তোমার গলাটা কেমন লাগছে? কোনো প্রবলেম হয়েছে? না না, সেরকম কোনো ব্যাপার নয়। কিছু তো হয়েছে আকাশ। মাধুরী সেরকম কোনো ব্যাপার নয়, তুমি শুধু শুধু টেনশন করছো। না কিছু তো হয়েছে, আমি তোমাকে খুব ভালো করেছি। মাধুরী আমি বললাম তো সেরকম কোনো ব্যাপার নয়, আমি ফোন রাখছি, বাই। এবার একে কি করে বলি? কি হচ্ছে? হাত পা কাজ করছে না কেন? কেউ আছে? বাঁচাও আমাকে, কেউ আছে? বাঁচাও আমাকে। এটা কি করে হলো? নিজেকে সামলে নিন একটু। আমি তো আগে থেকেই জানতাম স্যার, কোনো না কোনো একটা প্রবলেম নিশ্চয়ই হয়েছে। যদি আমি এখানে একটু আগে আসতাম তো আকাশ বেঁচে থাকতো। কেন বলছেন এটা? স্যার আকাশের মৃত্যুর কিছুক্ষণ আগে আমার সাথে ওর ফোনে কথা হয়েছে। ওর গলা শুনে মনে হচ্ছিল যে ও কোনো একটা ব্যাপার নিয়ে টেনশনে আছে। আকাশ আপনাকে বলেনি যে ও কি নিয়ে টেনশনে ছিল? না স্যার, আমি ওকে অনেকবার জিজ্ঞাসা করেছিলাম কিন্তু ও আমাকে কিচ্ছু বলেনি স্যার। ও আর স্যার সব থেকে অদ্ভুত ব্যাপার হলো যে আকাশ কোনো সাধারণ সুইমার ছিল না, ও স্টেট লেভেলের সুইমার ছিল। কি স্টেট লেভেলের সুইমার ছিল এ? হ্যাঁ স্যার, ও অনেক মেডেল জিতেছিল স্যার। স্যার এই জন্য ওনার কাছে কোনো গার্ড ছিল না। তাহলে স্যার এই আকাশ মারা গেল কি করে? আমিও তো সেটাই ভাবছি, এই আকাশ স্টেট লেভেলের সুইমার ছিল, তাহলে জলে ডুবে কি করে মারা গেল? তবে আগে এটা খোঁজ করতে হবে যে টেনশনের কারণটা কি ছিল। মোবাইলটা কার? ওটা তো আকাশেরই ফোন। নিখিল স্যার একটু দেখো তো, দেখি এর মোবাইল থেকে কিছু জানা যায় কিনা। সরে যান। আজ একটা এমএমএস এসেছে। এমএমএস? স্যার কার এমএমএস? একটা আননোন নাম্বার থেকে এমএমএস এসেছে, দেখি একবার। আরে স্যার, এই যে লোকটা ডুবে যাচ্ছে এ তো আকাশই। হ্যাঁ স্যার আকাশের টেনশনের কারণ যদি এমএমএসই হয়ে থাকে তাহলে যখন ও এসএমএসটা পেয়েছিল তখন তো ও বেঁচে ছিল, তাহলে এমএমএসটা শুট কি করে হয়েছিল? এর মুখটা দেখতে তো আকাশের মতোই, কিন্তু আমার মনে হয় এ আকাশ নয়। এটা আকাশ নয়? তার মানে? তার মানে এটাই যে এই বডিটা অন্য কারোর, কিন্তু এর উপরে মুখটা আকাশেরই লাগানো হয়েছে। এটা হতে পারে? অবশ্যই হতে পারে ফ্রেডি, আজকাল তো টেকনোলজির সাহায্য নিয়ে কি কি হতে পারে সে তুমি ভাবতেই পারবে না। একটা কাজ করো, খোঁজ করো এই নাম্বারটা কার। আচ্ছা এই আকাশ যখন সুইমিং পুলে এসেছিল তারপরে কেউ কি এখানে এসেছিল? না স্যার, কেউ আসেনি। ঠিক আছে, কি সারিকা, তুমি কি বলতে চাও অশোকের খুনের ব্যাপারে? আরে ভাই, সারিকা নয়, এটা আমি বলবো। স্যার আমি সারিকার সাথে কথা বলছি, আপনি মাঝখানে কথা বলছেন। আমি মাঝখানে কথা বলছি এই কারণে, কারণ রিপোর্টটা আমার কাছে আছে, আমি বলবো। আচ্ছা রিপোর্ট আপনার কাছে আছে? আগে এখন বলো, তুমি রিপোর্টটা দেখতে চাও না সারিকার সঙ্গে কথা বলতে চাও? দরকার তো আমার সারিকার সঙ্গেই, রিপোর্ট আপনি বলে দিন। ঠিক আছে, সারিকাকে জিজ্ঞেস করো। আরে স্যার এক মিনিট, আপনি তো রেগে গেলেন স্যার, প্লিজ রিপোর্টটা বলে দিন, এসিপি স্যার অপেক্ষা করছেন। এই আকাশের রক্তে এলএসডি পাওয়া গেছে। স্যার ওই এলএসডি যেটা একটা ড্রাগ। হ্যাঁ শ্রেয়া, লাইসার্জিক অ্যাসিড ডাইথাইলামাইড, একটা খুব মারাত্মক ধরনের ড্রাগ যেটা নিলে মানুষ এক ধরনের কাল্পনিক দুনিয়ায় পৌঁছে যায়, হ্যালুসিনেশন হতে থাকে ওর। শুধু হ্যালুসিনেশনই হয় না, বরং
ওর ব্লাড প্রেশারও বেড়ে যায়, ওর ব্রেনটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, রোজ নামচা, ডেইলি রুটিনও ঠিক মতো মেনটেন করতে পারে না। ওর আসলে মাথাতেই ঢোকে না যে আশপাশে ঘটছেটা কি। তার মানে এই ড্রাগটা নেওয়ার পর যদি কেউ সুইমিং করতে যায়, আর সে যত ভালোই সাঁতারু হোক না কেন, ডুবে মরে যাবে। এক্স্যাক্টলি অভিজিৎ, এই কারণে এ ডুবে মারা গেছে। এর রক্তে আমরা অনেক বেশি মাত্রায় এলএসডি পেয়েছি। আশ্চর্য, এত বেশি মাত্রায় এলএসডি নেওয়ার পরে এই আকাশ সাঁতার কাটতে গেল কেন? আমার মাথায় ঢোকে না যে এই লোকগুলো নেশার চক্করে ফেঁসে যায় কেন। 2 মিনিটের নেশার চক্করের জন্য আকাশ নিজের প্রাণ দিয়ে দিল, আর নিজের পরিবারের ভবিষ্যৎ অন্ধকারে ডুবিয়ে দিল। তার তবুও অভিজিৎ, আমার তো মনে হয় আকাশ ড্রাগস নেয়নি, ওকে ড্রাগস দেওয়া হয়েছে। ওকে দেওয়া হয়েছিল যাতে ও সুইমিং করতে গেলে ও যেন ডুবে মরে যায়। স্যার, এই কাজটা নিশ্চয়ই সেই করেছে যে আকাশের মোবাইলে ওই ভিডিওটা পাঠিয়েছিল। বিনীত, কি জানতে পারলে এমএমএস এর ব্যাপারে? স্যার, নিখিল গেছে মোবাইল কোম্পানিতে খবর নিতে। অভিজিৎ, আমার তো মনে হয় যে এমএমএসটা পাঠিয়েছে আকাশকে, ও শুধু আকাশকে ভয় দেখাতে পাঠায়নি, বরং ও এটা বলতে চেয়েছে যে আকাশ দেখ, আমি তোর সাথে কি করতে পারি। আর ও সেটাই করেছে, ও ওকে ডুবিয়ে মেরেছে। হ্যাঁ নিখিল, ওই নাম্বারের ব্যাপারে জানা গেল। কার নাম্বার ওটা? ওকে, যেটা থেকে আকাশকে ওই এমএমএসটা পাঠানো হয়েছিল তার খোঁজ পাওয়া গেছে। কার নাম্বার ছিল? স্যার, স্মিতা কুমারের নাম্বার। ও এনডি নগরে থাকে। এনডি নগর? অভিজিৎ, তুমি আকাশের বাড়িতে যাও আর খোঁজ নাও কে আকাশকে ড্রাগস দিয়েছিল আর কিভাবে দিয়েছিল। ওকে স্যার। আর আমি আর বিনীত ওই স্মিতা কুমারের বাড়ি যাচ্ছি। স্মিতা কুমার। স্যার, আপনারা? মাধুরী দেবী, আপনি আমাদের বলেননি কেন যে আপনার হাজবেন্ড ড্রাগস নিত, এলএসডি? আকাশ ড্রাগস নিত? আপনি এমন ভাবে চমকে উঠলেন যে আপনি এই ব্যাপারে কিছুই জানেন না। এটা আপনি কি বলছেন স্যার? আকাশ তো সিগারেট, মদ এই সব কিছু থেকে দূরে থাকতো, আর আপনারা বলছেন যে আকাশ ড্রাগস নিত? সচিন, পঙ্কজ, বাড়িটা চেক করো। দেখুন স্যার, দেখুন, আমরা শুধু সেটাই বলছি যেটা ফরেনসিক রিপোর্ট থেকে জানা গেছে। এলএসডির জন্যই আপনার স্বামী জলে ডুবে মারা গেছে। না হলে এত এক্সপার্ট সুইমার ছিল আপনার হাজবেন্ড, বিনা কারণে তো সুইমিং পুলে ডুবে যাবে না। দেখুন স্যার, আকাশ আর আমি 8 বছর ধরে একসঙ্গে আছি। যদি আকাশের ড্রাগস নেওয়ার অভ্যাস থাকতো তো কখনো না কখনো আমি তো জানতেই পারতাম। আর যদি ধরেও নিই যে আকাশ ড্রাগস নিত, তাহলে ও ড্রাগস দিয়ে সুইমিং করতে কেন যাবে? তাহলে আপনি এটাই বলতে চাইছেন যে কোনো অন্য লোক আকাশকে ড্রাগ দিয়েছিল, হয়তো খাবার দাবারের জিনিসের সাথে মিশিয়ে, লুকিয়ে। এটা হতে পারে স্যার। এটা কে করতে পারে? যতদূর আমি জানি স্যার, আকাশের কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। শত্রুতা তো নিশ্চয়ই ছিল মাধুরী দেবী, না হলে হুমকি দেওয়া এমএমএস কেন আকাশকে পাঠাবে কেউ? স্যার, হ্যাঁ সচিন, এ দেখুন স্যার, বাথরুমে কালনের বোতল পেয়েছি যাতে ক্যাপসুল লুকিয়ে রাখা ছিল। এই দেখুন, মনে হচ্ছে এটাই এলএসডি। তার মানে হলো যে আকাশ লুকিয়ে লুকিয়ে ড্রাগস নিত। আকাশের কোলনের বটলে ড্রাগস, আর এই ব্যাপারে আপনি কিচ্ছু জানতেন না? আপনারা আমাকে সন্দেহ করছেন? ড্রাগগুলো কি করে এলো? এটা তো ডক্টর সুরেশ বলতে পারবেন। ডক্টর সুরেশ? হ্যাঁ স্যার, আকাশের যখনই কোনো প্রবলেম হতো তো ডক্টর সুরেশের কাছে যেত। ডক্টর সুরেশ? হ্যাঁ বলুন। আরে দেখুন, আপনি যদি ইন্স্যুরেন্স থেকে আসেন তাহলে আমি বলছি যে আমি ইন্স্যুরেন্স করিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আপনারা আপনি তো আপনার please- জীবনের ইন্স্যুরেন্স করিয়েছেন। তাদের কি হবে যাদের জীবন নিয়েছেন? তাদের ইন্স্যুরেন্স কি হলো? এসব কি বলছেন আপনি? বলছি না, জিজ্ঞাসাবাদ করতে চাইছি। আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আগে হ্যাঁ, সিআইডি। একটা কথা বলুন, যে আপনি কোনো আকাশ নামে ছেলেকে নিজের মোবাইল থেকে এমএমএস পাঠিয়েছিলেন? এমএমএস? আগে হ্যাঁ, এমএমএস, যেখানে আকাশ জলে ডুবে যাচ্ছে এরকম ছবি আছে, সেই এমএমএস পাঠিয়েছিলেন?
আমি কোনো আকাশ নামের লোককে কোনো এমএমএস পাঠাইনি। তাহলে 1029029005 মোবাইল নাম্বারটা আপনারই তো? হ্যাঁ, এই মোবাইল নাম্বারটা আমারই। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি যে এই ফোনটা কালই চুরি হয়ে গেছে। ফোন চুরি হয়ে গেছে এনার, অজুহাতটা ভালো। স্যার, এটা কোনো অজুহাত নয়। আচ্ছা, আপনি 1 মিনিট দাঁড়ান। এই দেখুন স্যার, আমি আমার ফোনে চুরি হওয়ার জন্য রিপোর্টও লিখিয়েছি। কোথায় চুরি হয়েছিল আপনার মোবাইল? স্যার, ওই আকাঙ্ক্ষা মলের পার্কিং লটে। যখন আপনার ফোন চুরি হয়ে গেছিল তখন আপনি মোবাইল কোম্পানিকে বলে সিমটা ব্লক করে দেননি কেন? আমি ওনাদেরকে সিম ব্লক করার জন্য বলেছিলাম, কিন্তু কেন জানি না এত সময় লাগালো। তাই তো, কোম্পানি এত সময় নিলে ইনি কি করবেন? যাই হোক, বলুন আপনার এই মোবাইলটা চুরি হলো কিভাবে? আমরাও তো একটু শুনি। স্যার, আমি আকাঙ্ক্ষা মলের পার্কিং লটে ফোনে কথা বলছিলাম, তখনই একটা লোক পেছন থেকে বাইকে এসে আমার মোবাইলটা চুরি করে নিল। হঠাৎ করে মোটরসাইকেলে আসে আর আপনার মোবাইলটা নিয়ে চলে যায়। তাহলে কিছু না কিছু তো নিশ্চয়ই মনে আছে। ওই লোকটা দেখতে কেমন ছিল, মোটরসাইকেলের নাম্বার, বা কি ধরনের মোটরসাইকেল ছিল, বা বিশেষ কোনো কথা যেটা মনে আছে? স্যার, হ্যাঁ, আমার শুধু এটুকুই মনে আছে, লাল রঙের একটা স্নোডিল বাইক ছিল, আর ওর বাইকের ট্যাঙ্কের ওপর জ্বলন্ত স্কেলিটনের একটা স্টিকার ছিল। আকাঙ্ক্ষা মলের পার্কিং লট, লাল রঙের স্নোডিল বাইক, আর তার ট্যাঙ্কির উপর জ্বলন্ত স্কেলিটনের স্টিকার। ডক্টর সুরেশ? আগে হ্যাঁ, বলুন। আমরা সিআইডি থেকে আসছি। কিন্তু সিআইডিদের আমার ক্লিনিকে কিসের প্রয়োজন? আকাশ আপনারই পেশেন্ট ছিল? আকাশ ওই সুইমার? আগে হ্যাঁ, ওই সুইমার, ওর মৃত্যু হয়েছে। আকাশ মারা গেছে? কিন্তু কিভাবে? জলে ডুবে। স্যার, আকাশ তো খুব ভালো সুইমার ছিল, ওর কাছে অনেক সুইমিং এর মেডেল আছে। তাহলে ওর জলে ডুবে মৃত্যু কি করে হতে পারে? ওটা এই জন্য যে যখন ও ডুবে যাচ্ছিল তখন ও এলএসডি নেশার কবলে ছিল। আকাশ আর নেশা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। যদি আকাশ নেশারু হতো তাহলে ও রুটিন টেস্টে, মানে ইউরিন টেস্ট, ব্লাড টেস্টের মাধ্যমে ওটা পাওয়া যেত। আকাশ কখনো কোনো রকমে কোনোদিন নেশা করেনি। আচ্ছা, আকাশের বাড়ি থেকে আমরা এই ক্যাপসুলগুলো পেয়েছি। এই ক্যাপসুলগুলো তো আমি ওকে দিয়েছিলাম। আপনি? তো এই ক্যাপসুলগুলো এলএসডি নয়? কিন্তু এক মিনিট, এগুলো ঠিক সেই রকমই ক্যাপসুল যেগুলো আমি আকাশকে দিয়েছিলাম। মানে এগুলো এলএসডি ক্যাপসুল? এগুলো এলএসডির ক্যাপসুল। কিন্তু আপনি আকাশকে কেন ক্যাপসুল দিয়েছিলেন? কি অসুখ হয়েছিল ওর? আকাশের বাইপোলার ডিসঅর্ডার ছিল। বাইপোলার ডিসঅর্ডার ছিল আকাশের? হ্যাঁ, আপনাদের নিশ্চয়ই জানা আছে যে এই ধরনের পেশেন্টদের ভীষণই মুড সুইং হয়। মুড সুইং মানে হঠাৎ করে ওরা হাসতে শুরু করে দেয়, আবার হঠাৎ করে কাঁদতে শুরু করে দেয়। হ্যাঁ, অনেকটা সেরকমই। যখন মন খারাপ হয় তখন ডিপ্রেশনে চলে যায়, আর যখন খুশি হয় তখন ওকে থামানো যায় না, অকারণেই হাসতে থাকতো। তাই আকাশের মুডকে কন্ট্রোলে রাখার জন্য আমরা ওকে মুড স্টেবিলাইজারের ক্যাপসুল দিয়েছি। আর কেউ ওই ক্যাপসুলগুলোর জায়গায় এই এলএসডি ক্যাপসুলগুলো রেখে দিয়েছে। আর এই কাজ আকাশের কোনো কাছের লোকই করতে পারে। আর ওর সব থেকে কাছের ওর বউ মাধুরী। আমরা একটা বাইকের ব্যাপারে জানতে এসেছি। জিজ্ঞাসাবাদ করতে চাইছেন? স্যার, এটা কোনো জিজ্ঞাসাবাদের কেন্দ্র তো নয়। স্যার, আমার কাছে ফালতু টাইম নেই। টাইম পাস করতে হলে অন্য কোথাও যান। সিআইডির নাম শুনেছো কখনো? মাফ করে দেবেন স্যার, ভুল হয়ে গেছে। তাহলে বলো, কালকে দুপুর 1টার সময় একটা লোক এসেছিল বাইকে করে, ও একজন মহিলার মোবাইল চুরি করেছিল, আর তারপরে ও পালিয়ে গেছে। কিছু মনে পড়ছে? লাল কালারের একটা বাইক ছিল, আর ওর ট্যাঙ্কির উপর একটা জ্বলন্ত স্কেলিটন স্টিকার মারা ছিল। হ্যাঁ স্যার, মনে পড়েছে। স্যার, আমি ওই ম্যাডামের সঙ্গে বাইকওয়ালাকে ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু স্যার ও পালিয়ে গেল। ওই লোকটার মুখ দেখেছো তুমি? কিছু মনে আছে? স্যার, ও হেলমেট পরেছিল, এই জন্য ওর মুখটা দেখতে পাইনি। ওই বাইকের নাম্বারটা নিশ্চয়ই নোট করেছো? হ্যাঁ স্যার, নাম্বার আছে। তাড়াতাড়ি নিয়ে এসো। কালকে দুপুর 1টার সময়। স্যার, এই যে ATZ BT 0197। ATZ BT 0197। আরটিওতে ফোন করে বলো যেখানে ওই বাইকটা দেখা যাবে বা পাওয়া যাবে তখনই যেন আমাদের ইনফর্ম করে।
স্যার আপনারা এর আগেও তো বাড়িতে তল্লাশি করেছেন, তাহলে আবার কেন করছেন? মাধুরী দেবী, আপনি কি জানতেন যে আকাশের বাইপোলার ডিসঅর্ডার ছিল? আকাশের বাইপোলার ডিসঅর্ডার ছিল? আগে হ্যাঁ, ডক্টর সুরেশ আমাদেরকে সবকিছু বলে দিয়েছেন। কিন্তু স্যার, যদি আকাশের বাইপোলার ডিসঅর্ডার থাকতো তো ও আমাকে কিছু বলেনি কেন? আমার থেকে লুকিয়েছিল কেন? আমার পিছন পিছনই থাকবে নাকি? যাও ওখানে যাও। আশ্চর্য তো আমরা হচ্ছি যে আপনি কেন এটা জানতেন না। কোন স্বামী কোন স্ত্রীকে এত বড় অসুখের কথা কেন বলবে না? এটা কি করে হতে পারে যে এত বড় অসুখের ব্যাপারে আপনি কিচ্ছু জানতেন না? স্যার আমার তো কিচ্ছু মাথায় ঢুকছে না স্যার। আপনাদের কি এখনো এটাই মনে হচ্ছে যে এইসব কিছু আমি করেছি? একটা কাজ করো, বাইরে গিয়ে আমার জন্য চা করে নিয়ে এসো, সঙ্গে বিস্কুট নিয়ে এসো, আমার খুব খিদে পেয়েছে। দেখুন মাধুরী দেবী, আকাশ তার কোলনের বটলে বাইপোলার ডিসঅর্ডারের ওষুধ রাখতো। সেই ওষুধ কেউ বদলে দিয়ে সেখানে এলএসডি ক্যাপসুল রেখে দেয়, যে কারণে ওর মৃত্যু হয়। ওষুধ বদলানোর কাজটা কোনো নিজের লোকই করতে পারে। এটা আপনি কি বলছেন স্যার? আমি ঠিক বলছি। এসো ভিতরে ঢুকে যাও, ঢুকে যাও ভিতরে, পিছনে সরো। আমি আকাশকে কেন মারবো? আমি তো ওকে খুব ভালোবাসতাম স্যার। আর আপনি বিশ্বাস করুন বা না করুন, আমি তো নিজেকে বোঝাতেই পারছি না যে আকাশ আর আমাদের মধ্যে নেই। স্যার, স্যার তাড়াতাড়ি এখানে আসুন। হ্যাঁ পঙ্কজ। স্যার এখানে দেখুন, স্যার এই ঘড়িটার উপর একটা ক্যামেরা লুকিয়ে রাখা রয়েছে। ও, তাহলে এই ক্যামেরাটা সোজা বাথরুমের ওপর নজর রাখছে। হ্যাঁ স্যার, আর এই আকাশ যখন বাথরুমের দরজা খুলে ওষুধ খেতে যেত তখন এই ক্যামেরা ওখান থেকে সবকিছু রেকর্ড করত। আর এই ব্যাপারটারই সুযোগ নিয়ে খুনি ওই ক্যাপসুলের সাথে এলএসডি ক্যাপসুল পাল্টে দিয়েছে, যেটা দেখতে একই রকম ছিল। মাধুরী দেবী, এখন আপনি বলবেন যে এই ক্যামেরার ব্যাপারেও আপনি কিচ্ছু জানতেন না? প্লিজ আমার কথা বিশ্বাস করুন, আমি জানি না স্যার যে এই ক্যামেরাটা এখানে কি করে এলো। তুমি কিছু জানো? না স্যার, এর সম্পর্কে আমি কিচ্ছু জানি না। আচ্ছা পঙ্কজ, ক্যামেরাটা বের করো, দেখি ক্যামেরাটা কোথা থেকে কেনা হয়েছে আর কে কিনেছে। হ্যাঁ বলুন, বাইক পাওয়া গেছে? কোথায়? টিপলিয়া বাজার। ঠিক আছে আমরা আসছি, কিন্তু আমরা আপনাকে চিনবো কি করে? পিস্তা কালারের শার্ট পরেছেন আর কালো প্যান্ট। ওকে বিনীত, গাড়ি ঘোরাও। টিপলিয়া বাজার আশেপাশেই কোথাও হবে। স্যার এটাই ত্রিপলিয়া বাজার। খেয়াল রাখো একটু, পিস্তা কালারের শার্ট আর কালো প্যান্ট। ওর নাম নিশান। আচ্ছা ও নয় তো? ওই যে দেখো সামনে গিয়ে ইউটার্ন করো। নিশান, আপনার সাথে ফোনে কথা হয়েছিল? হ্যাঁ। কোথায় সেই বাইক? ওই যে স্যার লাল বাইকটা। আর সোসাইটির লোকরা বলছে যে আধ ঘন্টা আগে এটাকে পার্ক করা হয়েছে। এই বাইকের মালিক কে? শৈলেন নামে কোনো একজন লোক। শৈলেন? হ্যাঁ স্যার, গত সপ্তাহে এই বাইকটা চুরি হয়েছে। এক সপ্তাহ আগে বাইক চুরি হয়েছিল। ঠিক আছে ধন্যবাদ, আপনি আসতে পারেন। গুড ওয়ার্ক। থ্যাংক ইউ স্যার। বিনীত ও খুব চালাক। ও বাইক চুরি করেছে, মোবাইল চুরি করেছে, দুজন আলাদা আলাদা লোকের, যাতে ওকে কেউ ধরতে না পারে। হ্যাঁ স্যার। আধ ঘন্টা আগে ও এখানে এসেছিল, তাহলে গেল কোথায়? বেশি দূর যায়নিও। একটু ম্যাপটা বের করো তো, দেখো তো এই বাজারের আশেপাশে কিছু আছে নাকি। আমরা এখন এখানে আছি। একদিকে তো দেখছি পুরো রেসিডেন্সিয়াল এরিয়া, আর ওইদিকে পুরোটা অফিস রয়েছে দেখছি। স্যার এটা আন্দাজ করা খুবই কঠিন যে ওই লোকটা কোথায় গেছে। না আমরা কোথাও যাচ্ছি না ওকে খুঁজতে, আমরা এখানেই দাঁড়াবো আর এখানেই অপেক্ষা করব। ও নিশ্চয়ই আসবে, ওর নিজের বাইক নিতে এখানে আসবে নিশ্চয়ই। এক্সকিউজ মি, আপনি এই ক্যামেরাটা একবার দেখুন তো। আপনি বিক্রি করেছেন? হ্যাঁ স্যার, এটা আমরাই বিক্রি করেছিলাম। আমরা সিআইডি থেকে আসছি, ভেবে চিনতে বলো কাকে বিক্রি করেছো। 1 মিনিট স্যার। হ্যাঁ স্যার, এই ক্যামেরাটা হেমন্ত নামে কাউকে 1 সপ্তাহ আগে বিক্রি করেছিলাম।
এই হেমন্তর ঠিকানা আর নাম্বার তোমার কাছে আছে নিশ্চয়ই? না স্যার, ওটা তো নেই। আপনি সিকিউরিটি সিস্টেম বিক্রি করেন আর যে কিনছে তার রেকর্ড আপনার কাছে নেই? আসলে স্যার ওই আচ্ছা এটা বলো, ও পেমেন্ট কিভাবে দিয়েছিল? ক্রেডিট কার্ড নাকি ক্যাশ? স্যার পেমেন্ট তো উনি ক্যাশেই করেছিলেন। ক্যাশ। দেখতে কেমন ছিল? স্যার হ্যাঁ স্যার, একটু একটু মনে পড়ছে। আরে দাদা, আপনি সিকিউরিটি সিস্টেম বিক্রি করেন আর আপনারই কাছে কোনো ক্যামেরাই লাগানো নেই। আপনার উপদেশটা ভালো, আমরা পরে চেষ্টা করব। উপদেশ দিয়ে কি হবে? হেমন্তের যা করার ছিল করে চলে গেছে। পঙ্কজ, হয়ে গেছে? একটা কথা বলো, ওই লোকটা কিভাবে এসেছিল? কারো সঙ্গে এসেছিল, একলা এসেছিল? কি কথা বলছিল এখানে? কারোর সঙ্গে ফোনে কথা বলছিল? কোনো কিছু মনে পড়ছে ওর ব্যাপারে? হ্যাঁ স্যার, ও ফোনে কথা বলছিল। কি কথা বলছিল শুনেছো তুমি? কি বলছিল, কি বেশ বলছিল। ভালো করে মনে করার চেষ্টা করো, মনে করো ও কি বলছিল। হ্যাঁ স্যার মনে পড়েছে, ও ফোনে বলছিল যে আমি ওয়্যার হাউস খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। কোন কোন ওয়্যার হাউস? এত কিছু তো ও ফোনে বলেনি। একটা কথা তো ঠিক, ওই এমএমএস খুনি কোনো ওয়্যার হাউসকে নিজের আড্ডা বানিয়ে রেখেছে। ওর ব্যাপারে তোমার যেটুকু মনে আছে, যা যা মনে আছে, তার স্কেচ তৈরি করো, ব্যুরোতে চলো। স্যার ও যদি বাইকটা নিতে নাই আসে তো? চুরির বাইক হতে পারে, এখানেই ফেলে গেছে। আসবে ও বিনীত, ও নিশ্চয়ই আসবে বাইক নিতে। হ্যাঁ অভিজিৎ, জানা গেছে কোথা থেকে ক্যামেরা কেনা হয়েছে? ক্যামেরা কেনার সময় কোনো ওয়্যার হাউসের কথা বলেছে? কিরকম ওয়্যার হাউস অভিজিৎ? কোন ওয়্যার হাউস জানতে পারলে? নিশ্চয়ই, ওটা আমরা খুঁজে নেব। গো টু ওয়ার্ক অভিজিৎ। বিনীত, ওই ম্যাপটা বের করো, দেখো এই বাজারের আশেপাশে কোনো ওয়্যার হাউস আছে কিনা। এই দেখুন স্যার, বাজারের এইদিকে 4টে ওয়্যার হাউস আছে। তাহলে হতে পারে এই খুনি ওই 4টে ওয়্যার হাউসের মধ্যে কোনো জায়গায় বসে আছে। চলো ওয়্যার হাউসে যাই। স্যার যদি আমরা চলে যাওয়ার পর ও বাইক নিতে এখানে আসে তাহলে? এই বাইকওয়ালা যাবে কোথায় পালিয়ে? চলো আগে ওয়্যার হাউসে যাই, খুনিকে আগে দেখি। আগের জায়গাগুলোতে কোনো গন্ডগোলই ছিল না, কেন জানি না আমার মনে হচ্ছে খুনি এখানেই লুকিয়ে আছে। সাবধানে থাকবে। এক মিনিট, এই দেখো পায়ের ছাপ। স্যার এই ছাপ দেখে তো মনে হচ্ছে এই ছাপটা তাজা আছে। কেউ কিছুক্ষণ আগেই এসেছিল। মনে হচ্ছে খুনি এখানেই কোথাও আছে। ল্যাপটপ? আর এখানে কেউই নেই, পালিয়ে যায়নি তো? ল্যাপটপটা খোলো, দেখো কি আছে ল্যাপটপে। দেখেছো, এইভাবে নজর রেখেছিল ও আকাশের ওপর। এই ক্যামেরাটা কোথায় লাগানো আছে? এই ক্যামেরাটা তো লিফটে লাগানো আছে। কিন্তু আকাশের বিল্ডিং এ তো লিফট ছিলই না। তাহলে এটা কোন জায়গা, কোন বিল্ডিং এর লিফট এটা? স্যার মনে হচ্ছে আকাশ এই বিল্ডিং এ আসা যাওয়া করতো। বা এটাও হতে পারে যে আকাশকে ছাড়া ও অন্য কারোর ওপর ও নজর রাখতো, আর হয়তো ওকে খুন করতে চাইছে। আর সে যেই হোক এই বিল্ডিং এই থাকে। এটা কোন জায়গা হতে পারে? এই দেখো লিফট খুলে গেছে, দেখো লিফটের সামনে বোর্ড লাগানো আছে, আনন্দ মোহন হাউজিং সোসাইটি। তার মানে হলো ওই লোকটা আনন্দমোহন সোসাইটিতে থাকে। আনন্দমোহন সোসাইটি। হাই। হাই। এমএমএস? এটা আবার কে পাঠালো? আননোন নাম্বার মনে হচ্ছে, দেখা যাক। এটা কি লিফটের ভেতরে কে যাচ্ছে? আরে এটা আমি নই তো, লিফট তো নিচে যাচ্ছে। এটা তো এই লিফটটাই মনে হচ্ছে। না না না, আমি হতে পারি না। রোহিত, রিল্যাক্স রোহিত, কিচ্ছু হবে না। এখন লিফট আসবে আর তুমি এর ভেতরে যাবে। এই এমএমএসটা শুধুমাত্র একটা মজা, ঠিক আছে? এবার লিফট আসবে আর তুমি ভেতরে যাবে। আমি তো শুধু শুধুই ভয় পাচ্ছিলাম, কিছুই হলো না। এটা কি হচ্ছে? বাঁচাও!
এটা তো সেই রকমই হচ্ছে, ওই এমএমএস এ যা দেখাচ্ছিল। কেউ বাঁচাও, বাঁচাও, কেউ আছে? লিফট খোলো, আরে কেউ আছে? বাঁচাও, লিফট খোলো, বাঁচাও, কেউ আছো? বাঁচাও! অনেক ভিড় আছে এখানে স্যার। সরে যান, সরে যান, পিছনে সরে যান। কি হয়েছে? মাই গড, এটা কিভাবে হলো? স্যার বলতে পারবো না, হঠাৎ করে লিফটটা নিচে পড়ে গেল আর বেচারা মারা গেল। হঠাৎ করে লিফটটা নিচে পড়ে যায়? ইয়েস স্যার। আর এই লোকটা লিফটের ভেতরেই ছিল আর মারা গেছে? হ্যাঁ স্যার। কিছু তো একটা গোলমাল আছে বিনীত, কিছু গোলমাল আছে। এক কাজ করো, পুরো মেশিনটা, কেবল টেবিল সমস্ত চেক করো, ভালো করে চেক করো, দেখো কেউ কিছু করে রেখেছে কিনা। একটা কথা বলো, কেউ তোমরা লাশের গায়ে হাত দাওনি তো? রোহিত কুমার, মাই গড, একই রকম হুমকি দেওয়া এমএমএস যেরকম আকাশকে পাঠিয়েছিল। ক্যামেরা, এই রোহিত কুমার এই বিল্ডিং এ থাকতো? স্যার 1203 12 তলায়। এই বিল্ডিং এ? আগে হ্যাঁ স্যার। আচ্ছা একটা কথা বলো, তুমি কোনো অচেনা লোককে এখানে আসতে যেতে দেখেছো? স্যার এখানে তো কেউ আসেনি। একটু মনে করে বলো, যদি কোনো বাইরের লোক এসে থাকে। হ্যাঁ স্যার, ওই লিফট মেকানিক এসেছিল। লিফট ঠিক করতে এসেছিল? লিফট মেকানিক? হ্যাঁ স্যার। ওর কোনো তুমি আইডেন্টিটি কার্ড দেখেছিলে? কোনো কোম্পানির কার্ড ছিল ওর কাছে? হ্যাঁ স্যার, আইডি ভালো করে চেক করেছি। কি নাম ওর? ঋষিকেশ নাম। ও কোনো নাম্বার টাম্বার দিয়েছিল ওদের কোম্পানির বা ওর নিজের নাম্বার? হ্যাঁ স্যার, মোবাইল নাম্বার আছে আমার কাছে। কি নাম্বার বলো? ড্যাম ইট, ফোন ধরছেই না। নিশ্চয়ই কোনো ভুল নাম্বার দিয়েছে। স্যার, হ্যাঁ স্যার এই লিফট এমনি এমনি নিচে নামেনি, এটাকে নামানো হয়েছে। এটাই সন্দেহ করছিলাম আমি। লিফট মেকানিক সেজে এখানে এসেছিল। আমি ওকে বিল্ডিং থেকে বাইরে যেতে দেখেছিলাম। বেশ লম্বা করে লোকটা, ওর হাতে টুল বক্স ছিল। ওই এই সমস্ত করেছে, ওই করেছে। এ দেখো, এই যে ও হুমকি দেওয়া এমএমএস ও করেছে রোহিতকে, যেমন ও আকাশকে পাঠিয়েছিল। আর তাছাড়া যে নাম্বার দিয়েছিল, সেল ফোন নাম্বার, সেটাও ও জেনে শুনে ভুল নাম্বার দিয়েছে। একটা কথা বলো, তুমি ওই লিফট মেকানিককে খুব ভালো করে দেখেছিলে? হ্যাঁ স্যার। ওর মুখটা তোমার খুব ভালো করে মনে আছে? ভালো করে? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি ওর ফটো বানাতে, ওর স্কেচ করাতে আমাদের সাহায্য করবে? হ্যাঁ স্যার। গুড। স্কেচ রেডি হয়েছে? স্যার একটা মোটামুটি রেডি, দ্বিতীয়টা রেডি হচ্ছে। একবার স্কেচটা হয়ে যাক স্যার, তারপর জানা যাবে এই দুটো খুন হয়েছিল কি হয়নি। আছে, কানেকশন আছে। প্রথমে রোহিত আর আকাশকে এমএমএস পাঠিয়েছিল, তারপরে এমএমএস দেখার পরে দুজনকে খুন করা হয়। আকাশকে জলে ডুবিয়ে মারা হয় আর রোহিতকে লিফটে। দুজনের খুনে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। রোহিত আর আকাশের ব্যাপারে কিছু জানতেই হবে। স্যার শ্রেয়াকে পাঠিয়েছি, ও ডিটেলস নিয়ে এক্ষুনি আসবে। স্যার, হ্যাঁ দুটো স্কেচ তৈরি হয়ে গেছে স্যার। স্যার, এই স্কেচটা ইনি বানিয়েছেন আর এই স্কেচটা উনি বানিয়েছেন। অভিজিৎ, তুমি কি মনে করছো এই স্কেচগুলো দেখে? স্যার খুঁটিয়ে দেখার ব্যাপার তো বটেই স্যার। আচ্ছা, এর এই চশমা আর দাড়ি গোঁপটা মোছো তো। হ্যাঁ স্যার। ও, তাহলে এই ব্যাপার। এরা দুজন আলাদা নয়, একই লোক। আর এই লোকটাই দুটো খুন করেছে। দিনেশ, আমাদের ক্রিমিনাল রেকর্ডস দেখো, দেখো কিছু জানা যায় কিনা এই লোকটার ব্যাপারে।
আপনারা এবার যেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্যার। স্যার হ্যাঁ স্যার আকাশ আর রোহিতের মধ্যে কি কানেকশন আছে সেটা জানতে পেরেছি। আচ্ছা কি? স্যার আকাশ এমবিকে কলেজে পড়তো আর রোহিত স্টেনি কলেজের স্টুডেন্ট ছিল। আকাশ এমবিকে কলেজে পড়তো আর রোহিত স্টেনি কলেজে। ইয়েস স্যার। স্যার 2005-এ এই দুটো কলেজে নিজেদের থার্ড ইয়ারের স্টুডেন্টদেরকে সিমলা পাঠিয়েছিল একটা সামার ক্যাম্পের জন্য। আকাশ আর রোহিত দুজনেও এই ক্যাম্পেই গেছিল। সিমলা সামার ক্যাম্প 2005। তাহলে এই ব্যাপার স্যার, এই মৃত্যুর কাহিনীর প্রথম পাতাটা একটা সামার ক্যাম্পে লেখা হয়েছিল সিমলাতে। আর কি জানতে পেরেছো শ্রেয়া এই সামার ক্যাম্পের ব্যাপারে? স্যার আমি এমবিকে কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলার জন্য 3টের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। স্যার ওই কলেজেরই আরেক প্রফেসর ওই সামার ক্যাম্পে গেছিলেন, উনিও আজকের এই মিটিং এ ওখানে থাকবেন। ভেরি গুড ওয়ার্ক শ্রেয়া, ভেরি গুড। স্যার হ্যাঁ স্যার পাওয়া গেছে। স্যারের নাম রাজা, এর আগে অনেকগুলো অন্যায় করেছে, অনেকবার জেলেও গেছে। রাজা, খবর নিতে হবে এই রাজার মহল কোথায় তৈরি হয়েছে, আর এমবিকে কলেজ থেকেও জানা যাবে কি হয়েছিল ওই সামার ক্যাম্পে। নমস্কার স্যার। আসুন আসুন, আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। ইনি হচ্ছেন এখানকার প্রফেসর, ইনিই বলতে পারবেন। নমস্কার স্যার। নমস্কার। তো আপনি এই বাচ্চাদের 2005-এ সিমলাতে সামার ক্যাম্পে নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ। ওকে প্রফেসর, এই ফটো দুটো দেখুন, এই দুজনকে আপনি চেনেন? হ্যাঁ, একে আমি ভালো করেই চিনি। এ হচ্ছে আকাশ আর এ মনে হয় রোহিত। আরে বাহ, আপনার মেমোরি তো খুব ভালো দেখছি। 8 বছর পরেও আপনি এদের নামে চিনতে পারলেন? আসলে সকলের নাম তো সেরকম ভাবে মনে নেই, কিন্তু এই 4 জনের নাম আমার খুব ভালো মনে আছে। 4? কিন্তু আমরা তো আপনাকে দুটো ফটোই দেখিয়েছি। এই দুটো ছেলের সাথে আরো দুটো ছেলে ছিল ওই সিমলার সামার ক্যাম্পে। কি বেশ নাম ছিল, ইয়েস, বিশাল আর আমান। বিশাল আর আমান? হ্যাঁ, আমান ওই সামার ক্যাম্পে ড্রাগস নিতে গিয়ে ধরা পড়েছিল। আমান ড্রাগস নিত? আর ধরা পড়ার পরও আকাশ, বিশাল আর রোহিতের উপর অভিযোগ এনেছিল যে ওই 3 জন ওকে ফাঁসিয়েছে। আচ্ছা, তারপর কি হলো? তারপর কি ঝামেলা, আমানের অভিযোগ মিথ্যে প্রমাণিত হয় আর ওর কলেজ কর্তৃপক্ষ ওকে তাড়িয়ে দেয়। ও, তাহলে এটাই চক্কর। মনে হয় এই আমান 8 বছর পর ঘুম থেকে উঠেছে বদলা নেওয়ার জন্য, আর এই রাজার সাথে হাত মিলিয়ে খুনগুলো করছে। প্রিন্সিপাল স্যার, এই রোহিত আর আমানের ঠিকানা পাওয়া যাবে? নিশ্চয়ই ইন্সপেক্টর সাহেব, অ্যাটেন্ডেন্স রেজিস্টার দেখে আপনাদের বলে দিচ্ছি। প্লিজ একটু তাড়াতাড়ি করবেন, এটা কারো জীবন আর মৃত্যুর প্রশ্ন। হ্যাঁ বলুন, কার সাথে দেখা করতে চান? আমান আছে বাড়িতে? আপনারা আমানের সঙ্গে দেখা করতে চান? আগে হ্যাঁ, আমরা আমানের বন্ধু। আপনারা মিথ্যে বলছেন। 8 বছর হয়ে গেল আমানের কোনো বন্ধু নেই। কি বলতে চাইছেন? আসুন আসুন আমার সঙ্গে, এদিকে আসুন। এই হলো আমান। এ কি হয়েছে এর? আগে আপনারা বলুন, আপনারা কারা আর এখানে কেন এসেছেন? দেখুন, আমরা সিআইডি থেকে আসছি। একটা কেসের ইনভেস্টিগেশনে আমরা এখানে এসেছি। সিআইডি কেস? কি বলছেন আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এসবের সাথে আমানের কি সম্পর্ক? 8 বছর আগে ও যে সামার ক্যাম্পে সিমলা গিয়েছিল, ওই ক্যাম্পেই আকাশ আর রোহিত বলে দুটো ছেলে ছিল। ওদের দুজনকেই খুন করা হয়েছে। আর আপনাদের মনে হয় এই সব খুন আমানই করেছে? ও তো কথা বলতে পারে না, উঠে এক ঘর থেকে অন্য ঘরে যেতেও পারে না। আমি অপেক্ষা করে আছি ওর মুখ থেকে মা ডাক শুনবো বলে, আর আপনাদের মনে হয় আমার ছেলে খুনি? দেখুন, আমরা আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আপনি কি এটা বলতে পারেন যে ওর এই অবস্থা কিভাবে হলো? যে সামার ক্যাম্পের কথা বলছেন, সেই সামার ক্যাম্পে আমার ছেলের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। ড্রাগসের মিথ্যা অভিযোগ দিয়ে ওকে কলেজ থেকে বের করে দেওয়া হয়। তারপর আর কোনো কলেজ ওকে ভর্তি নেয়নি। আমার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকারে হারিয়ে যায়। তারপর থেকে ওর এই অবস্থা। আচ্ছা, আপনার ছেলে কখনো কি আপনাকে বলেছে যে এই ড্রাগের মিথ্যে বদনাম ওকে কে দিয়েছিল? না, একেবারে চুপ হয়ে যায় ও। এই নীরবতা যেন শেষ হবে না। তাহলে গত 8 বছর ধরে ওর অবস্থা কি এরকমই রয়েছে? মাঝে ওর অবস্থা একটু ভালো হয়েছিল, কিন্তু গত বছর ওর বাবা চলে যান। তখন থেকে
আবার এই অবস্থা হলো ওর। আপনি চিন্তা করবেন না মাসিমা, আমানের জন্য আমি প্রার্থনা করব। আমান তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আপনারা বসুন, চা নিয়ে আসছি। না না, আপনি এত কষ্ট করবেন না, আমরা আসবো এখন। আর হ্যাঁ, কখনো কোনো রকম সাহায্যের দরকার যদি পড়ে তো একবার আমাদের বলবেন প্লিজ। থ্যাংক ইউ। চলো। স্যার, আমানের নিজের এই অবস্থাই নেই যে ও কাউকে খুন করতে পারে। তার মানে নিশ্চয়ই এমন কেউ আছে যে আমানের এই অবস্থার প্রতিশোধ নিতে চায়। হ্যাঁ ফ্রেডি, নিশ্চয়ই আকাশ, রোহিত আর বিশাল আমানকে ফাঁসিয়েছিল। মানে খুনির পরের শিকার অবশ্যই বিশাল। পঙ্কজ, বেল বাজাও। বাজাও। বিশাল! স্যার, এই দরজাটা খুলছে না কেন? কিছু হয়ে যায়নি তো? গ্যাসের গন্ধ বেরোচ্ছে। মাস্ক পরে নাও, মাস্ক পরে নাও। বিনীত। হ্যাঁ স্যার। মাস্টারকে দিয়ে দরজাটা খোলো। পঙ্কজ, দেখো কোথা থেকে গ্যাস বেরোচ্ছে, বন্ধ করো। বিনীত, কারোর গোঙানির শব্দ পাচ্ছি, মনে হয় ওদিক থেকে। মাই গড! তুমি বিশাল না? স্যার বিশাল। বিশাল? বিশাল কি হয়েছে? স্যার, ওকে বাঁচান স্যার। কাকে কাকে বাঁচাতে হবে? হ্যাঁ, আমার উড বি ওয়াইফ প্রিয়াকে। কি হয়েছে প্রিয়ার? ও কোথায়? রাজা কি ওকে নিজের সাথে নিয়ে গেছে। রাজা প্রিয়াকে সঙ্গে নিয়ে গেছে? হ্যাঁ, কিছু জানো ও কোথায় গেছে? স্যার। পঙ্কজ, তুমি একে হসপিটাল নিয়ে যাও, এর অবস্থা ভালো নয়। বিনীত, শ্রেয়াকে ফোন করো, ওকে ডেকে নাও। আমাদের প্রিয়াকে বাঁচাতেই হবে, তাড়াতাড়ি। পঙ্কজ, আমরা যাচ্ছি। ও দেখো, ওখানে কেউ আছে। স্যার, এ আবার প্রিয়া নয় তো? প্রিয়া, প্রিয়া ওঠো, ওঠো আস্তে। আমরা সিআইডি থেকে আসছি। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। এর খেয়াল রাখো। দেখো, এ বেঁচে আছে কিনা। স্যার, এটা তো রাজা। রাজা? এ তো মরে গেছে স্যার। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, গাড়ি এখানে ক্র্যাশ হয়েছে, রাজা এখানে মরে পড়ে রয়েছে, আর প্রিয়া ওখানে। এসব হলো কিভাবে? কেন যে আমার মনে হচ্ছে সমস্ত সত্যিগুলো আমার সামনে আসছে না। কিছু একটা গোলমাল আছে। গাড়িটাকে খুব ভালো করে চেক করতে হবে। দেখো তো একটু। তুমি উঠতে পারবে? সাবধানে দেখো গাড়িতে কোনো প্রবলেম আছে কিনা, ভালো করে দেখো। না না, আমি জল নিয়ে আসছি, ঠিক আছে? প্রিয়া, এখন কেমন আছো? আমি একদম ঠিক আছি স্যার। আপনারা আমার প্রাণ বাঁচিয়েছেন। আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আরে না না না, এসব হলো কিভাবে? হ্যাঁ, আমি আর বিশাল বাড়িতে টিভি দেখছিলাম, তখন হঠাৎ করেই বেল বাজলো। আমি দরজা খুললাম তো লোকটা জোর করেই ঘরের ভেতর ঢুকে এলো আর বিশালকে মারতে লাগলো। বলতে লাগলো যে কোনো পুরনো পাপের ফল বিশালকে ভোগ করতেই হবে। তারপরে কি হলো? তারপর বিশালকে আধমরা করে কিচেনের দিকে চলে গেল গ্যাস অন করার জন্য। তারপর জোর করে আমাকে সঙ্গে নিয়ে গেল, বলছিল যে আমার সাথে কি করা উচিত সেই ডিসিশনটা বসই নেবেন। কি বললে? বস? মানে রাজার কোনো বস আছে?
হ্যাঁ স্যার, আমি খুব চিৎকার করলাম, কান্নাকাটি করলাম, নিজেকে বাঁচাবার খুব চেষ্টা করলাম স্যার, কিন্তু ও জোর করে আমাকে ধরে নিয়ে এলো। কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না প্রিয়া, এই অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? আমিও হার মানিনি স্যার। ও ড্রাইভারের সিটে বসেছিল, আমি স্টিয়ারিংটাকে একটা বড় পাথরের দিকে ঘুরিয়ে দিই আর তারপর গাড়ি থেকে লাফ মারি। গাড়িটা পাথরে গিয়ে ধাক্কা মারে আর তখনই হয়তো ওর মৃত্যু হয়। তার মানে রাজা ড্রাইভিং সিটে বসেছিল, তারপরে প্রিয়া স্টিয়ারিংটা এইভাবে ঘুরিয়ে দিয়েছে আর গাড়িটাকে ক্র্যাশ করেছে। স্যার রাজা তো মরে গেছে, কিন্তু ওর বসের কাছে আমরা কিভাবে পৌঁছবো? বস তো পেয়ে গেছি বিনীত, বস তো সামনেই আছে। বস সামনেই আছে মানে? মানে বস সামনে আছে, আমাদের সামনে। বিনীত স্যার, এই দুটো সিট দেখো। এই সিটটা তো অনেকটাই এগোনো। হ্যাঁ, ড্রাইভারের সিটটা অনেক সামনে, এটার মানে বুঝতে পারলে? বিনীত, এই রাজা কম করে 6.25 ফিট লম্বা হবে, ও ড্রাইভিং সিট এতটা সামনে এগিয়ে ও ড্রাইভিং সিটে বসতে পারে? ড্রাইভিং কি করতে পারে? হ্যাঁ, সেটা তো বটেই স্যার। বুঝেছো? বুঝতে পেরেছি স্যার। আপনারা আমার দিকে আঙুল তুলছেন কেন? আমি শুধু শুধু বিশালের উপর কেন হামলা করাবো? বলছি, রাজাকে দিয়ে আকাশ আর রোহিতকে খুন করিয়েছো, কিন্তু বিশাল বেঁচে গেছে, আর সেই জন্য তুমি রাজাকেও মেরে ফেললে, যাতে কেউ তোমাকে ধরতে না পারে। কে? দাঁড়াও। কোথায় পালাচ্ছ? সবাইকে এমএমএস পাঠানোর খুব শখ না তোমার? এই নাও তোমার উপহার। আমি আকাশ, রোহিত আর রাজাকে খুন করেছি। বিশালকেও মেরে ফেলতাম যদি আপনারা ওকে না বাঁচাতেন। খুব আফসোস হচ্ছে, তাই না, যে চতুর্থ খুনটা তুমি করতে পারোনি? কে? বিশালকে মেরে ফেললে আমার প্রতিশোধ কমপ্লিট হতো। কিসের প্রতিশোধ? আমানের প্রতিশোধ। খুব ভালোবাসতাম আমি আমানকে, কত সুন্দর সুন্দর স্বপ্ন দেখেছিলাম আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে, কিন্তু ওরা তিনজন আমানের এমন অবস্থা করে দিল, আজ আমার আমান আমাকে চিনতে পর্যন্ত পারে না। ওর এই অবস্থার জন্য ওই তিনজন কি করে দায়ী? 8 বছর আগে সিমলার একটা সামার ক্যাম্পে ওরা তিনজন জোর করে আমানকে মদ খাওয়ায়। আমন তো বেচারা জানতোই না যে ওই মদের মধ্যে ড্রাগস মেশানো ছিল। ড্রাগসের পরিমাণ এত বেশি ছিল যে আমাদের তক্ষুনি আমানকে হসপিটালাইজ করতে হয়। গোটা কলেজে আমানের বদনাম হয় যে আমান ড্রাগস নেয়, ওকে কলেজ থেকে বের করে দেওয়া হয়, অন্য কোথাও অ্যাডমিশন পায় না ও। আর এটা নিয়ে এত গভীর শোক পায় যে আজ পর্যন্ত। তাই ওর এই অবস্থার জন্য প্রতিশোধ নেবে ঠিক করলে? হ্যাঁ, আমি রাজাকে বলেছিলাম ওই তিনজনকে মেরে ফেলতে, এমএমএস পাঠাতে, আর কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি নিজেই রাজাকে উপরে পৌঁছে দিই। ওই এমএমএসটা রাজারই ছিল তো, যে ডোবার অভিনয় করেছিল? হ্যাঁ। আমানের সাথে যা যা হয়েছে সেটা সত্যি খুব খারাপ হয়েছে, তার জন্য আফসোস হয়, কিন্তু অপরাধের আগুনকে প্রতিশোধের আগুন নেভাতে পারে না। 3 খুন করেছো তুমি, আর খুনিদের পরিণাম একটাই হয়, ফাঁসির দড়ি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.